আজকে জানুয়ারি মাসের 6 তারিখ 2025 সাল সোমবার। আজকে আমাদের কলকাতা থেকে আবার ব্যাঙ্গালোর ফেরা। আর সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট ছিল সোজা কলকাতা থেকে ব্যাঙ্গালোর দুপুর 1:15-তে। তো ক্যান্সেলের কারণ দিয়েছে কলকাতার ওয়েদার খারাপ। তো এখন কলকাতার ওয়েদার কি সেটা একটু দেখাই। এত সুন্দর রোদ উঠেছে, সকাল থেকেই রোদ ছিল। সকালে আজকে একটু কুয়াশা ছিল, কিন্তু 8:30টার মধ্যেই রোদ উঠে গেছে। এরকম সুন্দর রোদ উঠেছে, আর ইন্ডিগো বলছে তার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে নাকি ওয়েদার খারাপ। ফলে ওয়েদার তো কারণ না, সমস্যা তো অন্য কিছু হতে পারে। যেখান থেকে ফ্লাইটটা আসবে হয়তো সেখানটার ওয়েদার খারাপ বা কিছু। যাই হোক, মোটের পরে আমাদের ফ্লাইট তো ক্যান্সেলের পরে আমাদের অপশান দিয়েছে যে আমরা রিফান্ড নিতে পারি বা অন্য ফ্লাইট বুক করতে পারি। রিফান্ড নেওয়া মানে হলো ভীষণ রকম লস। তার কারণ হলো আমরা ফ্লাইট কেটেছি 2 মাস আগে, আর 2 মাস আগে কাটার জন্য টিকিটের দাম একটু কম থাকে। আজকে তার 4 গুণ দাম হবে কি 3 গুণ দাম হবে। ফলে রিফান্ড নিয়ে আবার টিকিট কাটা পসিবল না। অন্য উপায় হলো রিশিডিউল করা। রিশিডিউল করলে আমি যেটা দেখলাম, আমার ফ্লাইট ছিল ডাইরেক্ট ফ্লাইট। এখানে ডাইরেক্ট ফ্লাইট একটাও নেই। সেই রাত্রি 10:30টায় আমাকে আবার পরে কল সেন্টারে ফোন করলে বললো সেটাও নাকি ক্যান্সেল। মানে ব্যাঙ্গালোর থেকে, এই কলকাতা থেকে ব্যাঙ্গালোর কোনো ডিরেক্ট ফ্লাইট নেই। তার জন্য আমাকে নিতে হবে এখান থেকে ভায়া ফ্লাইট। ভায়া ফ্লাইট হলে যেটা অপশানগুলো পেলাম আমি, আমি যেটা পরে রিশিডিউল করে বুক করলাম সেটা হলো হায়দ্রাবাদ থেকে। আমার জার্নি ছিল 2 ঘন্টা 40 মিনিট। এখান থেকে ফ্লাইটে উঠবো 1:15, নেমে যাব 4টেই। সেটা হয়ে গেল 5-5.5 ঘন্টা। তো আমি যেটা বুক করেছি যে 3টের ফ্লাইট, আর আমি পৌঁছাবো রাত্রি 8টায়, 2:50, আর রাত্রি 8:10 মাঝে হায়দ্রাবাদে আমাকে ফ্লাইট চেঞ্জ করতে হবে। তো একটা খুব ঝঞ্ঝাটের ব্যাপার। প্লাস সকালবেলায় উঠেই অমনি এই ফোনে প্রায় 1 ঘন্টা মতো গেল। নিজে করার চেষ্টা করলাম, হলো না। তারপরে কল সেন্টারে ফোন করে অনেকক্ষণ ধরে হোল্ড করে তো এইটা হলো। তো তাই সকালটা একটু ঘেটে গেল। আর এই সমস্ত করে এখন যে বেরিয়েছে একটু লেট হয়ে গেছে মানে এখন বাজে 10:11 বাজে। তো 3টে সময় আছে, 2 ঘন্টা আগে পৌঁছাতে বলে। আমাদের 1:50-এ বোর্ডিং শুরু হবে। হিসাব মতো 1 ঘন্টা আমরা সময় পাবো এয়ারপোর্টে পৌঁছানোর পরে। 2 ঘন্টা এখান থেকে সময় লাগবে যেতে মসলন্দপুর থেকে, আর 1 ঘন্টা সময় পাবো। যদি সিকিউরিটি চেকে লাইন না হয় তাহলে তো অসুবিধা নেই, কিন্তু তবু রিল্যাক্সের ব্যাপারটা থাকবে না। মানে সকালবেলায় এরকম হলে এই সমস্যা হয়। আর একটা ব্যাপার, ইন্ডিগোতে নাকি এরকম হয়, কিন্তু এর আগে আমি অন্য একটা ফ্লাইটেরও টিকিট বুক করেছিলাম আজকের জন্যই। সেটা হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সেটা বুক করেছিলাম আরও আগে, এবং তখন টিকিটের দামটাও অনেক বেশি ছিল। প্রায় 4 জনের টিকিট 38,000 টাকা মতো দাম ছিল। এবং সেখানে 2 মাসের মধ্যে 4বার ফ্লাইট ক্যান্সেল হলো। তারপরে অপশান দিল ফুল রিফান্ড। তা ওদের ওই অবস্থা দেখে ফ্লাইটটাকে ক্যান্সেল করে তারপর আবার ইন্ডিগোতে নিলাম, যে অল্টারনেট অপশান বেশি পাবো। সেখানেও ক্যান্সেল। তো এই হলো এখনকার অবস্থা, যে কোনো ফ্লাইটেই টিকিট কেটে তারপরে ঠিকঠাকভাবে সময় মতো হচ্ছে না। দেখা যাক কী হয়। আর যারা জানেন না যে টিকিট কিভাবে কাটতে হয়, আমি টিকিট কেটেছি মেক মাই ট্রিপ, আর পরে কেটেছি ইজি মাই ট্রিপ দিয়ে বা ইজ মাই ট্রিপ। কিন্তু আমার মনে হয়েছে এইভাবে কাটলে, কারণ মেক মাই ট্রিপে আমার যখন প্রথমে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের টিকিট ক্যান্সেল করলাম, ওরা ফুল রিফান্ড করে দিল মেক মাই ট্রিপকে, কিন্তু ওরা আমায় পয়সা দিচ্ছিল না। 4-5টা ভাগে অল্প অল্প করে পয়সাটা পুরো দিয়েছে। তার মধ্যে বলে কনভেন্স ফি দেবো না, এই সমস্ত ঝঞ্ঝাট। তো সেই জন্যে আমি যেটা ঠিক করেছি, এর পরে যখন ফ্লাইটের টিকিট কাটবো, এই সমস্ত ওয়েবসাইট থেকে ফ্লাইটের টিকিটটা দেখে নেব, কোন ফ্লাইটের কত দাম, কোনটা কাটবো সেটা ঠিক করে তাদের ওয়েবসাইট থেকে গিয়ে টিকিটটা কাটবো, কারণ দাম একই থাকে। আর যদি কখনো ফ্লাইট ক্যান্সেল হয়, তাহলে ফুল রিফান্ড করলে সেটা সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসবে। নাহলে ওরা যেটা করেছিল এয়ার ইন্ডিয়া থেকে, ফ্লাইটের টাকা রিফান্ড করেছিল মেক মাই ট্রিপকে, মেক মাই ট্রিপ আর পয়সা দিচ্ছিল না। অনেক দিন ফোন করতে হয়েছে।
প্রথমে অল্প কিছু দিয়েছে, তারপর বলে কনভেন্স ফি দেবো না, আরও কি সমস্ত ফি দেবো না বলে অনেক টাকা আটকে রেখেছিল। সেটা বারবার ফোন টোন করে ধমকি টমকি দেওয়ার পরে ওটা তারপরে টাকাটা দিয়েছে পুরো, কিন্তু আমাকে অনেকবার ফোন করতে হয়েছে। তো এই কাণ্ডটা আর করবো না, এরপর থেকে ডিরেক্টলি কোম্পানির ওয়েবসাইট থেকেই কাটবো টিকিট। দেখা যাক আজকে এই জার্নি কেমন কি হয়। আমরা এখন আছি হাবড়ার কাছে। এখান থেকে রাস্তা বেশি না, কিন্তু যশোর রোড ছোট হওয়ার জন্যে অনেক সময় লাগে। যশোর রোড কোনোভাবেই বড় করা গেল না, কারণ গাছ কাটতে হবে, সেটা মানুষে কাটতে দিচ্ছে না। যে গাছ কাটলে তারপরে সে গাছ আর লাগাবে না। যদিও আমাদের এখানে প্রচুর গাছ, আমি গ্রামের যে ভিডিও করেছি সেই ভিডিওটা যদি দেখেন দেখবেন সেখানে কত গাছ আমাদের এখানে। তবু তাদের মনে হচ্ছে না এই পুরোনো গাছগুলো কাটলে অসুবিধা হবে। যাক, এই সমস্ত করে আর রাস্তা চওড়া হয়নি। অসংখ্য গাড়ি চলে, অথচ রাস্তা খুব সরু। এবছর নতুন দেখলাম এখানটায় এই গোয়েঙ্কাদের স্কুল হয়েছে এই বিল্ডিংগুলোর পেছনে। এইটা নতুন দেখলাম এবার এসে। এটা হলো গোয়েঙ্কাদের স্কুল, আর তার সামনে মদের অ্যাড, স্কুলের সামনে ওল্ড মঙ্ক মদের অ্যাড। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে সম্ভবত 35 বা 35 যশোর রোড দিয়ে। এটা শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে না, এটা ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বাণিজ্যিক পথ। কারণ ভারতের সঙ্গে স্থলপথে যে বাণিজ্য হয় তার মধ্যে সব থেকে বেশি হয় হলো বেনাপোল বর্ডার দিয়ে। কারণ ভারতের ক্ষেত্রে যে সমস্ত জিনিস রপ্তানি করে বাংলাদেশ একটা খুব বড় কাস্টমার, সম্ভবত সবচেয়ে বড়। আর তার মালপত্রগুলো যায় এই রাস্তা দিয়ে। যেগুলো সমুদ্রপথে বা আকাশপথে যায় সেটা আলাদা, রাস্তা দিয়ে যেগুলো যায় সেগুলো সব থেকে বেশি যায় এই রাস্তাটা দিয়ে। আর সেই রাস্তাটা হলো এরকম। পশ্চিমবঙ্গের বাইরে আর কোথাও ন্যাশনাল হাইওয়ে এই অবস্থায় আছে? ওখানটার ন্যাশনাল হাইওয়েগুলো দেখলে কেমন হয়। পশ্চিমবঙ্গের অবস্থা যে কেন এরকম, অনেক কারণের মধ্যে এরকম এটা একটা কারণ যে আমরা কিছু হতে দেব না। সাধারণ লোক, নেতারা না। এক্ষেত্রে নেতারা চাইছে আরও রাস্তা বড় হোক, মন্ত্রীরা চাইছে রাস্তাটা বড় হোক, কেন্দ্র সরকারও চাইছে, কিন্তু সাধারণ মানুষ হতে দেবে না। ন্যাশনাল হাইওয়ের কি অবস্থা। বারোটা 42 এয়ারপোর্ট পৌঁছে গেছি। এয়ারপোর্টের পাঁচিল শুরু মধ্যমগ্রামের পরে। এটা বোধহয় সুকান্তনগর এই জায়গাটার নাম। এইমাত্র জাস্ট একটা কিউরিওসিটির জন্য একটা জিনিস চেক করলাম, যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে ফ্লাইটটা আমি ক্যান্সেল করেছিলাম, যে বারবার ক্যান্সেল হচ্ছে বলে করে আমি ইন্ডিগোর বুক করেছিলাম, সেটা ছিল 2:30-এর সময়। চেক করলাম যে না, সে ফ্লাইটটা চলছে, আর এই ইন্ডিগোর ফ্লাইটটা ক্যান্সেল করেছে। মানে এখান থেকে পরিষ্কার যে ইন্ডিগোর চেয়ে হয়তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সার্ভিস বেটার। যদিও ফ্লাইট কম চলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, কিন্তু ইন্ডিগোর চেয়ে সম্ভবত ভালো। তো এরা যে কেন ক্যান্সেল করলো এরকম পরিষ্কার দিনে, সেটা কোনো ক্রমেই বুঝতে পারছি না। 12:49 আর এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম। অনুগ্রহ করে টোকেন গ্রহণ করুন। টাইম দেখে নিও, 12:53। হ্যাঁ, 12:54 দিয়েছে। 8 মিনিট। 8 মিনিট। 8 মিনিট? 8 মিনিট লাগবে না তোমার। গতবারে 7 মিনিট ছিল, আমার মনে আছে। যাক, এবার পৌঁছে গেছি, নামতে হবে। দেখে কোথাও দাঁড় করো। রীতিমতো এরকম
পাবলিক বাসের মতো করে নিয়ে যাচ্ছে। 32 মানে ব্যাক সাইড। তেল ভরা চলছে, কত বড় পাইপ তেল ভরার। অনেক সমস্যার পরে তারপরে ফ্লাইটে উঠতে পেরেছি। সিকিউরিটি নিয়ে প্রচুর সমস্যা ছিল আজকে। জাস্ট একটা ছোট্ট ব্যাগ থেকে গেছিলো ব্যাগের পকেটে, সেটা ঠিক করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট চলে গেছে। এই সমস্ত করে আমরা এসেছি ফাইনাল বোর্ডিং কলের সময়, তো ভেতরের ছবি খুব একটা তুলতে পারিনি। আজকে দেখলাম এর সমস্যাও হলো সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে। কী জানি কী হয়েছে, প্রচুর ফ্লাইট ক্যান্সেল, প্রচুর। আর যাই হোক, এর আগে বেশ কয়েকবার চেষ্টা করেছি হায়দ্রাবাদ যাওয়ার, বিভিন্ন কারণে সেটা আর হয়নি। তবে এবার প্রথমবার হায়দ্রাবাদ অন্তত ছুঁয়ে যাব, এয়ারপোর্টটার ভেতরে নামবো। এখন বাজে প্রায় 2:30, আর 2:40 এরকম। আর আমরা পৌঁছাবো এটা গিয়ে সম্ভবত 4:30 নাগাদ কি 5টা হায়দ্রাবাদে। তারপরে ওখান থেকে আবার 7টার সময় ফ্লাইট, যেটা ব্যাঙ্গালোর যাবে। 1 ঘন্টা 10 মিনিট লাগবে ওখান থেকে। এক্স্যাক্ট টাইম 2:49, আর এটার টাইম আছে 2:50 কি 55, 2:50 মানে 2:50। তার মানে ফ্লাইট কিছুটা লেটই হবে। যাক, আমাদের এই টিকিট, এরকম ফ্লাইট ক্যান্সেল হওয়ায় টিকিট ঠিকঠাকভাবে পাইনি। আমাদের পরে আবার বুকিং করে আমি আর শুভ এক জায়গায় বসেছি, মেয়ে আর তার মা আর এক জায়গায় বসেছে। তো এরকম হয়েছে। আর উইন্ডো সিট আমাদের যাওয়ার সময় ছিল, এবারে কোনো উইন্ডো সিট নেই। তাহলে এই সমস্ত সমস্যাগুলো হয়েছে। জাস্ট একবার ভেতরটা একটু দেখাই। এখন দেখি কতক্ষণ ছাড়ে ফ্লাইট, আর তারপর কেমন কি জার্নি হয়। এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করেছি এবারে, খুব কম সময়ের জন্য। জাস্ট জিনিসগুলো নিয়ে চলে এসেছি। শুভর কাছে আছে, দেখাচ্ছে কি আছে না আছে। কি আছে তোর লাউঞ্জে? জলের বোতল আছে, তারপরে মন্দিরগুলো খুলিনি, মধ্যে আর কিছু খুলিনি। তার সাথে জুস দিয়েছিল, আপেল দিয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। এখন প্রায় 3:15 বাজে, অর্থাৎ প্রায় 25 মিনিট লেট ফ্লাইট। শুরুতেই 25 মিনিট লেট। আমাদের কানেক্টিং ফ্লাইট আছে, আবার গিয়ে দৌড়াদৌড়ি বাঁধবে মনে হয়। দেখা যাক কি হয়। कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकारी नियम ঠিক আছে। টিকিট কোথা থেকে কেটেছি সেটা আগেই বলেছি। একটু টিকিটের দাম সংক্রান্ত কিছু তথ্য দিয়ে রাখি। আমি টিকিট কেটেছিলাম নভেম্বর মাসের 21 তারিখ, মানে প্রায় 1.5 মাস আগে। আর 1.5 মাস আগে কেটে আমার টিকিট পড়েছে প্রত্যেকের জন্য 6,500 টাকার মতো। এটাই আমি যেটা আগে বলেছি যে আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট ক্যান্সেল করে এটা কেটেছি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কেটেছিলাম 4 মাস আগে, আর তখন আমার টিকিটের দাম পড়েছিল প্রায় 7,500 টাকা। অর্থাৎ 4 মাস আগে কেটে বেশি পড়েছিল, 1.5 মাস আগে কেটে একটু কম পড়েছে। প্র্যাকটিক্যালি এটাই হয়, 1.5 থেকে 2 মাস আগে কাটলে টিকিটের দাম সব থেকে কমে পাওয়া যায়। এরপর টিকিট যত এগোবে, মানে আমি যদি গত সপ্তাহে কাটতাম, এই টিকিটটাই হয়তো দাম চলে যেত 20,000 টাকার কাছাকাছি, 18,000 টাকা। এখন যেহেতু জানুয়ারি মাসের শুরু, এই সময়টা খুব ভিড় থাকে। বছর শেষে সবাই ব্যাঙ্গালোর থেকে আসে, ফেরে, যে কারণে অনেকটা বেশি দাম থাকে। অন্যান্য সময় আরও একটু কমেও টিকিট পাওয়া যায়। ফলে যখন টিকিট কাটবেন মাথায় রাখবেন মোটামুটি 1.5-2 মাস আগে কাটলে সব থেকে সস্তায় পাবেন। আর এই টিকিটের মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে যে আপনি যদি শিওর না হন
যে আপনার জার্নি হবে কি হবে না, তখন আপনি ফ্লেক্সি টিকিট কাটতে পারেন। ফ্লেক্সি টিকিট কাটলে হয়তো আপনার 1000 টাকা কি 800 টাকা বেশি পড়বে, কিন্তু চাইলে আপনি রিশিডিউল করতে পারবেন, অন্য রেটে যেতে পারবেন বা টিকিট ক্যান্সেল করতে পারবেন। প্লাস তার সঙ্গে এখানটায় সিট বুকিংয়ের জন্য ফ্রি থাকে এবং খাবারটা দেয়। আমার যেমন সিট বুকিংয়ের জন্যে 300 কি 250 টাকা করে দিতে হয়েছে, মানে সব মিলে আমার ওই 7000 টাকার কমে পড়েছে পার টিকিট। আর ফ্লাইট যখন ক্যান্সেল হয়ে আবার রিশিডিউল করলাম তখন কোনো এক্সট্রা পয়সা দিতে হয়। আর একটা জিনিস, অনেকের ফ্লাইটে যেহেতু অনেক উঁচু দিয়ে যায়, এটা যেমন প্রায় 11 কিলোমিটার মতো উঁচু দিয়ে যাবে 33,000 কি 35,000 ফিট দিয়ে, তো তখন এর ভেতরে আওয়ার প্রেশার বা এয়ার প্রেশার যদিও 8,000 10,000 ফিটের সাধারণত 10,000 ফিটের উচ্চতার এয়ার প্রেশার রাখা হয়, তবু অনেকের কানের মধ্যে পট করে শব্দ হয়। তো তখন এইটা ইউজ করবেন, বা হয় তুলে ইউজ করবেন বা এরকম একটা হেডসেট নিয়ে এটা কানে দিয়ে রাখবেন। আমি জেনারেলি এটাই করি, কারণ এটা আমার অসুবিধাটা হয় যখন উপরে উঠে একবার আমার কানে যন্ত্রণা হচ্ছিল, তারপর থেকে এই কাজটা করি। আর ফ্লাইট শুরুতেই প্রায় 35 মিনিট লেট। বসার সিটগুলো খুব একটা সুবিধার না। যদি আমি ইন্ডিগোর এই প্লেনটার কথা বলি, এর আগে বছর দেড়েক আগে আমি ইন্ডিগোতে গেছিলাম, তখন সিট ভালো ছিল। এখনকার সিটটা ওই বলতে পারি বনগা লোকালের চেয়ে ভালো বা লোকাল বাসের চেয়ে ভালো, কিন্তু এসি বাস যেগুলো হয় তার মতো বা তার চেয়েও খারাপ। মানে লেগ স্পেসের অসুবিধা নেই, সেগুলো যদি একটু দেখাই। দেখুন লেগ স্পেসের অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে না, কিছুটা জায়গা আছে, কিন্তু সিটের গতি বা অন্যান্যগুলো খুব একটা কমফোর্টেবল নেই। আর এখানটা কোনোরকম চার্জিং পয়েন্ট নেই, যেটা অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইটে থাকে। যদি সিটের আপনাকে পুশব্যাক সিট করতে হয় তাহলে এটাকে প্রেস করে আপনি করতে পারেন। সিট বেল্টটা পরে নিতে হয় ঠিক এভাবে। হ্যাঁ, মনে হচ্ছে যে খারাপ রাস্তায় বাসের পেছনের দিকে সিটে বসে আছি, সেরকম ঝাঁকুনি হচ্ছে। মানুষদের খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা ঝাঁকুনি হচ্ছে। এখন সময় হয়েছে 5:38, আর এখন হায়দ্রাবাদে ল্যান্ড করবে। এখানে এখনো 5:30টার সময় রোদ আছে, দেখুন পাশের সিটে। পশ্চিমবঙ্গে এই সময় হয়তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানে এখনো রোদ আছে। এয়ারপোর্টে ল্যান্ড হচ্ছে। এয়ারপোর্টে ল্যান্ড করলাম। হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্রায় 6:45, এখনো পর্যন্ত অন্ধকার হয়নি এখানে। লোকাল বাসের ভিড়। হায়দ্রাবাদ এয়ারপোর্টে এখন যাচ্ছি ডোমেস্টিক ট্রান্সফারের জন্য। সিকিউরিটি আবার অন্ধকার হয়ে গেছে এখন। কি দৌড়াদৌড়ি আজকে বেঁধেছে। ইন্ডিগো 0 স্টার হয়ে গেছে আজকে। ফ্লাইট টেক অফের সময় লাইট ডিম করে দিয়েছে যাতে বাইরেটা দেখা যায়। এই ফ্লাইটের এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু বলি। এর সিট একেবারেই সুবিধাজনক না, মানে যেটা আগের ফ্লাইটে বললাম যে এসি বাসের মতো, এটা তার চেয়েও খারাপ। খুব কম জায়গা, কনজেস্টেড, ঠিকভাবে বসা যায় না। সিটের গদি খুব বাজে, রীতিমতো বেশিক্ষণ বসে থাকলে মানে বসে থাকা যাবে না, এতটাই বাজে। আর 6 জন করে বসেছে এক এক লাইনে, এ পাশে 3 জন, অন্য পাশে 3 জন করে।
এটা 7:10 ছিল, কিন্তু ছাড়লো 7:30টায়। 50 মিনিটের ফ্লাইট হবে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর। তো আনুমানিক 8:20 পৌঁছাবে, মানে 8:10-এর টাইম, 10 মিনিট লেট হবে। তো সেটা খুব একটা অসুবিধার না। আর ওভারঅল জার্নি যদি বলি, আমাদের টিকিট বুকিং ছিল ডিরেক্ট ফ্লাইট, যেটা 1:15 ছাড়তো, 4টেই পৌঁছাতো। সেটা আমার পিছিয়ে হলো 2:50 ছেড়ে 8:10, 8:20 পৌঁছানো। আর তার মাঝে দুবার সিকিউরিটি চেক, যে জিনিসটা সবচেয়ে বিরক্তিকর। একবারই ইচ্ছা করে না, সেটা দুবার করতে হবে, কারণ আমাদের ফ্লাইট চেঞ্জ হলো, সেম ফ্লাইটে না। সেটা হলো খুব বিরক্তিকর। আর ফ্লাইটে গেলে সময়টা কম লাগে, কিন্তু আজকে পুরো দিনটা চলে গেল। আলটিমেটলি তো হলো না যে 2.5-3 ঘন্টায় পৌঁছে গেলাম, পুরোটা দিন গেল। সকালে বাড়ি থেকে বেরিয়েছি 10টায়, সেখান থেকে এতক্ষণ, আর পৌঁছাবো রাতে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা বাজবে। ওভারঅল যদি দেখি, এর থেকে ট্রেনের জার্নি অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল, যদি টাইম থাকে, যদি আর একটা দিন ম্যানেজ করা যায়, তাহলে টিকিটের দামটাও এর থেকে একটু কমই পড়ে, বা এই দামে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। ফার্স্ট ক্লাসের টিকিট, সেটা তো খুবই ভালো। এমনকি 2 টায়ার এসিও ভালো, যেটা এর থেকে হাফ দামে হয়ে যাবে। হাফ না, কিছুটা বেশ কিছুটা কমে, 60%। কিন্তু সেটা জার্নিটা অনেক বেশি আরামদায়ক। এইভাবে ফ্লাইট জার্নি একেবারেই আরামদায়ক না। মানে নেহাত আমার সময় নেই বলে ফ্লাইট জার্নি করতে হচ্ছে, সময় থাকলে এভাবে আমি ফ্লাইট জার্নি করতাম না। কি আর করা, যেটা হওয়ার তাই হয়েছে। ফ্লাইটে কোনো রকম খাবার দেয় না, শুধুমাত্র জল ছাড়া। খাবার হলে কিনতে হয়। জেনারেলি যে স্যান্ডউইচ বাইরে হয়তো 50-60 টাকায় পাবেন, সেটা এর ভিতরে 450 টাকা মতো হবে। তো আমরা সেটা এবারে আর নিইনি, বরং এয়ারপোর্ট থেকে কিছু কিনলাম। তার কিছু দাম কেমন কিছু ছিল সেটা একটু দেখিয়ে দিই। 3টে ইডলি জেনারেলি 30 টাকা হয়, তো এদের কাছে কত ছিল সেটাও দেখুন। আর আমরা যেটা কিনেছিলাম, এই জিনিসটা কিছু একটা পনির দিয়ে কিছু একটা র্যাপার, আর দুটোর দাম নিল 780 টাকা। কিন্তু কিছু করার নেই, খিদে পেয়ে গেছে তো আর কিছু কি আর করার। আর পুরো ফ্লাইটটা কীরকম ভিড় দেখুন। এবারেও আমাদের সিট পড়েছে আমি আর শুভ, পাশাপাশি বাকি দুজন একটু আগে। ফ্লাইট থেকে নামবার পরে বাড়ি যাওয়ার জন্য আমরা যে ট্যাক্সি বুক করেছি, সেটা ওলা বা উবের কিছু নিইনি। আমি লোকাল ট্যাক্সি কোম্পানিকে জানিয়েছি, এবং তারা ট্যাক্সি পাঠিয়ে দেবে এয়ারপোর্টে। অলরেডি শেয়ার করে দিয়েছে ট্যাক্সির যে নাম্বার, গাড়ির নাম্বার। আর আমি বলে দিয়েছিলাম যে আমার লাগেজ বেশি আছে, তো সেরকম গাড়ি পাঠাতে। সেই অনুযায়ী ডাস্টার গাড়ি পাঠিয়েছে। ডাস্টার বড় গাড়ি, বড় ডিক্কি হবে, অসুবিধা হবে না। আমি এদের নাম্বারটাও পিন কমেন্ট বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনার সুবিধা হবে যদি এদের থেকে বুক করেন। আমি কয়েকবার গিয়ে দেখেছি, তো এটা ওলা বা উবেরের থেকে সস্তাও হয়, সার্ভিস ভালো, আপনার প্রয়োজন অনুযায়ী গাড়িও পাঠিয়ে দেয়। ওভারঅল এদের পরিষেবা ভালো, এখনও পর্যন্ত আমার যা অভিজ্ঞতা। আজকে দেখি কেমন হয়, আশা করছি ভালোই হবে। তো তাদের নাম্বারটাও থাকবে, আপনার প্রয়োজন হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশেষে ব্যাঙ্গালোর পৌঁছালাম, প্রায় 8:45। আমরা টার্মিনাল 1-এ এসেছি। এয়ার ইন্ডিয়া বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সেগুলো আসে টার্মিনাল 2-তে, আর এটা টার্মিনাল 1। ব্যাক নিতে হবে, আবার বেরোতে হবে। আমাদের পিক আপের জন্য নাম্বার 4-এ আসবে, সেটা এই দিকটায়। 5 দেখতে পাচ্ছি এরকম জায়গায়, এখানেই পিৎজা হাটের সামনে। 9:30 বাজলো শেষ পর্যন্ত গাড়িতে উঠতে, প্রায় 12 ঘন্টা হয়ে গেছে। আমাদের পৌঁছানোর কথা ছিল 4:30, 4:30 না, আর পৌঁছালাম 9:30টায়। এতক্ষণ 2.5 ঘন্টার জার্নি, দাঁড়ালো গিয়ে 5 ঘন্টার উপরে বেশি, 5.5 ঘন্টা বেশি। আর এখান থেকে এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছাতে আরও অন্তত 1 ঘন্টা লাগবে।
আলটিমেটলি লাভের লাভ কিছু হলো না, সময় গেল, কালকে আবার কি হয় দেখি। আর খাটনি হলো প্রচুর, প্লেন বদলের জন্য ভীষণ খাটনি হয়ে গেল। সময় থাকলে হচ্ছে ট্রেন অনেক ভালো, যদি বাথরুমটা পরিষ্কার থাকে। আজকে পরে দেখি, এরপরে অন্য কোনো বিষয় দেখা, ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য ভিডিওতে। নমস্কার।